হ্যালো ভাই ও বোনেরা, ওয়েলকাম টু রেশিও ক্লাস। আজ আমরা শুরু করব নতুন আরেকটি চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার, চ্যাপ্টার নম্বর 2, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট, অথবা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন প্রাণী ও উদ্ভিদ দেহে। তো নতুন চ্যাপ্টারের সবাইকে স্বাগতম। চলো দেখা যাক কী কী রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। লেটস গো। দেখো, কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন জিনিসটা কি। শরীরের কোনো অঙ্গ কী করবে, কখন করবে, সে নির্দেশ দেয় মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং হরমোন। এই প্রক্রিয়াটাকে বলা হয় কন্ট্রোল। মানে শরীরের কন্ট্রোল যে তন্ত্র করে বা যে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কন্ট্রোল। এবং কোঅর্ডিনেশন হচ্ছে বিভিন্ন অঙ্গ একসাথে মিলে ঠিকমতো কাজ করে সেটা নিশ্চিত করার প্রক্রিয়া। এক কথা যদি বলতে হয়, দেখো, কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন হলো এমন একটি ব্যবস্থা যা আমাদের দেহের প্রতিটি অঙ্গকে সঠিকভাবে কাজ করতে, একে অপরের সাথে মিলিয়ে চলতে সাহায্য করে। যেমন উদাহরণের সাহায্যে আমি দেখাই, ক্ষুধা লাগলে হরমোন সিগন্যাল দেয় খাবার খাওয়ার জন্য, এবং মস্তিষ্ক মাংসপেশিকে সিগন্যাল দেয় যখন আমরা ব্যালেন্স হারাই। এবং খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে আমি দিই, গাড়িতে চড়লে কিন্তু বমি বমি পায়, সেটার কারণ হচ্ছে, এবার দেখি চলো উদ্ভিদের চলন কত প্রকার ও কী কী। এখানে দেখো খুব সুন্দর করে একটা চার্টের মাধ্যমে দিয়ে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে, তারপর আমি বলছি। দেখো, উদ্ভিদের চলন 3 প্রকারের হয়, সেগুলি হলো ট্রেকটিক চলন, তারপরে হচ্ছে ট্রপিক চলন, তারপর হচ্ছে নেস্টিক চলন। ট্রেকটিকের মধ্যে হচ্ছে ফটোট্রেকটিক, তারপর হচ্ছে ট্রপিকের মধ্যে হচ্ছে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক, কেমোট্রপিক, আর নেস্টিকের মধ্যে হচ্ছে ফটোনেস্টিক, থার্মোনেস্টিক, কেমোনেস্টিক অ্যান্ড সিসমোনেস্টিক। এটি হচ্ছে উদ্ভিদের চলন। তো প্রত্যেকটার এককে আমরা আলাদা আলাদাভাবে বুঝে নেব। এবার চলো, হচ্ছে ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তি চলন। তা হচ্ছে যে গাছ আলোর দিকে মুভমেন্ট করে বা চলে। তারপর আমরা দেখে নেব উদ্ভিদের হাইড্রোট্রপিক চলন। চলো দেখি। হাইড্রোট্রপিক চলন হচ্ছে জলের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের চলন দেখা যায়। যেমন উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায় এবং কাণ্ড জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হ্যাঁ, তারপর দেখবো আমরা জিওট্রপিক চলন। এই হচ্ছে জিওট্রপিক চলন। দেখো এখানে জিও মানে হচ্ছে অভিকর্ষের দিকে। হ্যাঁ, নিচের দিকে অভিকর্ষ বল ক্রিয়া করে, তাই কি হয়, অভিকর্ষের অনুকূলবর্তী হয় মূল আর অভিকর্ষের প্রতিকূলবর্তী হয় বিটপ। হ্যাঁ, এই হচ্ছে জিওট্রপিক চলন। তারপর হচ্ছে কেমোট্রপিক চলন। কেমোট্রপিক চলনটা এবার আমরা দেখে নেব। চলো, কেমোট্রপিক চলন হচ্ছে যে কেমিক্যালের দিকে যদি উদ্ভিদের মুভমেন্ট ঘটে, যেমন সপুষ্পক উদ্ভিদের পরাগযোগের পর কিন্তু যে পরাগরেণু সৃষ্টি হয়, হ্যাঁ, তার থেকে সৃষ্টি হয় পরাগনালিকা। তারপর দেখো সেই ডিম্বকের দিকে অগ্রসর হয় রাসায়নিক পদার্থ দ্বারা প্রভাবিত হয়ে, তাকে বলা হয় কেমোট্রপিক চলন। এখানে চিত্রের মাধ্যমে দেওয়া আছে, দেখো পরাগযোগের পর কী হবে, সেখানে কেমিক্যালের দিকে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে কেমোট্রপিক চলন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের চলন, তা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। দেখো এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে বাহ্যিক চলন, বক্র চলন, বলন, অভ্যন্তরীণ উদ্দীপক, ট্রেকটিক চলন, শীতকালে উদ্ভিদের রাসায়নিক সাড়া, এভাবে অনেক চলন আছে, তোমরা দেখে নেবে এগুলো, একটা স্ক্রিনশট নিয়ে নিও। দেখো, উদ্ভিদের হরমোন হচ্ছে 4 প্রকারের। হ্যাঁ, অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এবং অ্যাসকর্বিক অ্যাসিড। তো কোন হরমোনের কি কি কাজ, চলো আমরা একে একে দেখে নিই এখন। প্রথমত দেখো, অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন। রাসায়নিক প্রকৃতির দিকে যদি দেখি আমরা, সেটা হচ্ছে নাইট্রোজেন বর্তমান এবং ইন্ডুল বর্ণযুক্ত। এবং ট্রপিক চলনে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোষ বিভাজনে অংশগ্রহণ করে, মুকুলের বৃদ্ধি ঘটায়, হ্যাঁ, এবং পরিবহন সবসময় নিম্নমুখী হয়।
তারপর যদি আমরা দেখি জিববেরিলিনের ক্ষেত্রে, সেটা কিন্তু N2 বিহীন। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে ট্রপিক চলনে কিন্তু কোনো ভূমিকা দেখায় না, কোষ বিভাজনেও কিন্তু কোনো ভূমিকা নেই এর, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় এবং ঊর্ধ্বমুখী হয় এর পরিবহন। এবং সাইটোকাইনের ক্ষেত্রে যদি দেখি আমরা, এডিনিন গোষ্ঠীভুক্ত এবং N2 যুক্ত, ট্রপিক চলনে কোনো ভূমিকা দেখায় না, কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় আগেরটার মতোই এবং সেটা উপরের দিকে চলে। এই হচ্ছে আমাদের 4টা হরমোনের কাজ। দেখো অ্যাসকর্বিক অ্যাসিডের কাজগুলি কী কী। ফুল ও ফলের মোচন ঘটায়, পাতার বৃদ্ধি দ্রুত ঘটায়, ক্যাম্বিয়ামের সক্রিয়তা হ্রাস ঘটায়, পার্থেনোকপিক ফল উৎপাদন করতে সাহায্য করে, বৃদ্ধি প্রতিরোধ করে এবং প্রোটিন সঞ্চয় করে। এবার দেখো প্রত্যেকটা হরমোনের সংজ্ঞা আমরা দেখে নিই কী কী রয়েছে। দেখো, উদ্ভিদ দেহের অগ্রস্থ ভাজক কলার কোষ হতে উৎপন্ন ইন্ডুলবর্গের নাইট্রোজেন গঠিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ও পরিশ্রবণে প্রধান ভূমিকা পালন করে তাকে বলে অক্সিন। এটা হচ্ছে জিববেরিলিনের সংজ্ঞা। উদ্ভিদের বীজের বীজপত্র, পরিণত বীজ, অঙ্কুরিত চারা, বহিষ্ণু পাতা প্রভৃতি থেকে উৎপন্ন টারপিনয়েড গোষ্ঠীভুক্ত নাইট্রোজেনবিহীন, বর্ণহীন, গন্ধহীন যে জৈব অম্ল বীজের সুপ্ততা দূর করে, অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাকে বলা হয় জিববেরিলিন। এটা হচ্ছে সাইটোকাইনিন। উদ্ভিদের ফল ও শস্যে উৎপন্ন পিউরিন, যেটা এডিনিন, নাইট্রোজেন গঠিত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে ত্বরান্বিত করে বা কোষ বিভাজনে তাড়াতাড়ি সাহায্য করে, তাকে সাইটোকাইনিন বলে। আর লাস্ট হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যে বৃদ্ধি প্রতিরোধক হরমোন। উদ্ভিদের পাতা ও ফুলের মোচন, মুকুলের সুপ্ত অবস্থা বজায় উদ্ভিদকে প্রতিকূল অবস্থা সহ্য করতে সাহায্য করে, তাকে বলে অ্যাসকর্বিক অ্যাসিড। হচ্ছে অক্সিন হরমোনের কাজ। এই হচ্ছে জিববেরিলিনের কাজ, সাইটোকাইনিনের কাজ আর অ্যাসকর্বিক অ্যাসিডের কাজ। দেখব আমরা মানুষের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুভাগে ভাগ করা হয়েছে, সিএনএস এবং পিএনএস। সিএনএসের আন্ডারে রয়েছে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, আর পিএনএসের আন্ডারে রয়েছে ঐচ্ছিক ও অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র। ঐচ্ছিকের আন্ডারে রয়েছে করোটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, অনৈচ্ছিকের আন্ডারে রয়েছে স্বতন্ত্র স্নায়ুতন্ত্র ও পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্র। এবার এক এক করে এদের কাজ আমরা দেখে নেব। এবার দেখো মস্তিষ্কের শ্রেণীবিভাগগুলি। মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে, অগ্র মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের রয়েছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের মধ্যে রয়েছে টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কল, এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে রয়েছে পেনাস, লঘু মস্তিষ্ক ও সুষুম্না শীর্ষক। গুরু মস্তিষ্কের কাজ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটা স্ক্রিনশট মেরে সেই কাজগুলি দেখে নেবে, কারণ এগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর রয়েছে থ্যালামাস। থ্যালামাসের অবস্থান, কাজ দেখে নেবে এখান থেকে স্ক্রিনশট মেরে। একইভাবে হাইপোথ্যালামাস, সেটা হচ্ছে প্রভুগ্রন্থিরও প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে, সেটা অনেক সময় শর্ট কোয়েশনে আসতে পারে। হাইপোথ্যালামাসের কাজ দেখো, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তারপর হাইপোথ্যালামাসে অবস্থিত নিউরোসিট্রক্সেরি কোষগুলি বিভিন্ন নিউরন হরমোন গ্রহণ করে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। হাইপোথ্যালামাসটা বি ইম্পর্টেন্ট। এই হচ্ছে মধ্য মস্তিষ্ক, সেটাও দেখে নেবে, অনেক সময় চলে আসতে পারে, আমি আর বলছি না এখানে। এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, সেটাও দেখে নেবে।
এখানে রয়েছে লঘু মস্তিষ্ক বা সেরিব্রাল, এটার কাছে দেখে নেবে, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর তারপর রয়েছে মেডালা অবলাঙ্গাটা, সেটাও দেখে নেবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজগুলি খুব সুন্দরভাবে দেখে নেবে এবং নোট করে সেটা শিখে নেবে। সুষুম্না কাণ্ড, পয়েন্ট আউটগুলো একটু দেখে নাও। মস্তিষ্ক, তারপরে রয়েছে সুষুম্না কাণ্ড এবং এর গঠনটা একটু দেখে নেবে তোমরা। এই ফুল ফর্মগুলি খুব ভালো করে দেখে নাও এবং লিখে রাখো। এগুলি অনেক সময় কি প্রায় পরীক্ষাতে চলে আসে, এগুলো টেস্টে মাধ্যমিকেও চলে আসে। এবার দেখো নিউরন, যা এমন এক ধরনের বিশেষ কোষ যা উদ্দীপনা গ্রহণ ও পরিবহনে সক্ষম, তাকে স্নায়ুতন্ত্র বলে। এর পয়েন্ট আউটগুলি দেখে নাও। উপরে যে রয়েছে এগুলিকে বলে ডেনড্রন, হ্যাঁ, এটা হচ্ছে ডেনড্রাইট আর এটা হচ্ছে ডেনড্রন। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে অক্সন হিল। তারপর হচ্ছে রেনবিয়ার পর্ব, এটা হচ্ছে অক্সন, হ্যাঁ, এটা হচ্ছে প্রান্তবরুষ, হ্যাঁ, এবং এই যে এটা হচ্ছে মেলিন সিদ। তারপর এটা হচ্ছে অক্সোলিমা, এই যে এটা, এবং সম্পূর্ণ কোষটাকে বলা হয় নিউরন। তোমাদের প্রত্যেকটা পয়েন্টে জানা দরকার এখানের, কারণ অনেক সময় চলে আসে এগুলি। আর মাধ্যমিকে তো মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা পয়েন্ট আউট করার জন্য আসি। দেখো প্রতিবর্তক ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, এটা প্রথম বিজ্ঞানী পেলবো আবিষ্কার করেছিলেন, যে একটা নির্দিষ্ট সময়ে কুকুরকে খাওয়ার দিয়ে এবং ঘন্টা বাজিয়ে পরীক্ষাটি করেছিলেন। তারপর একদিন কী করেছিলেন, ঘন্টা বাজাচ্ছিলেন এবং কুকুরকে খাওয়ান দেওয়ার কথা ভুলে গেছিলেন। কিন্তু তারপরে দেখা যায় সেই যখনই ঘন্টা বাজানো হচ্ছিল কুকুরের মুখ থেকে লালা পড়ছিল। এটা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া, মানে সময়ের সঙ্গে সঙ্গে 3 দিন বা কিছুদিন করার পর সেই কাজটা অটোমেটিকলি আমাদের মধ্যে চলে আসে। এরকম আরেকটা ক্রিয়া হচ্ছে যে আমরা হাই তুলি এবং কেউ চোখের সামনে আঙ্গুল রাখলে আমরা চোখটা বুজে নিই। জ্বলন্ত শিখার সামনে আঙ্গুল রাখলে আমাদের এর কী হয়, চামড়ার মধ্যে ব্যথা গ্রাহক হয়। এগুলি প্রত্যেকটাই হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ। এগুলি আমাদের বাইরে, মানে ইচ্ছার বাইরে আমরা এগুলি করি, আমাদের না চাইলেও এগুলি হয়ে যায়। সেটা আমাদের নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। কোন কোন হরমোনের কী কী কাজ এবং কোথা থেকে তা উৎপন্ন হয়, এগুলি তোমরা একটা স্ক্রিনশট মারে নিয়ে নাও এবং এটা পড়ে নেবে। এটা হচ্ছে প্রাণীদের সমন্বয় সাধন। এখানে আরও কিছু রয়েছে। পিটুইটারি গ্রন্থি থেকে কী ক্ষরিত হয়, থাইরয়েড থেকে কী ক্ষরিত হয়, তারপর অগ্নাশয় থেকে কী ক্ষরিত হয়, অ্যাড্রিনালিন থেকে কী ক্ষরিত হয়, শুক্রাশয় ডিম্বাশয় থেকে কী ক্ষরিত হয় তা দেখে নাও। এখানে পিটুইটারি থেকে ক্ষরিত হয় এসটিএইচ বা জিএইচ, গ্রোথ হরমোন। তারপর রয়েছে থাইরয়েড থেকে ক্ষরিত হয় থাইরক্সিন, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এভাবে অনেক হরমোন রয়েছে। কোথা থেকে কী ক্ষরিত হয় তা দেখে নেবে, একটা স্ক্রিনশট মেরে এটাও নিয়ে নাও। এবং মানবদেহের কোথায় কোন কোন হরমোনের কোন কোন গ্রন্থি রয়েছে তা এখানে দেখো, খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে, তা ভালোভাবে দেখে নেবে তোমরা। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো। দেখো হরমোন গঠিত কিছু রোগ দেওয়া আছে। গ্রেভিস বর্ণিত রোগ, বিএমআরের বৃদ্ধি ঘটে এই রোগে। এরপরে হচ্ছে মেক্সিডিমা, বিএমআরের হ্রাস ঘটে। আর একটা হচ্ছে ক্রিটেনিজম। এগুলি হচ্ছে হরমোন গঠিত কিছু রোগ। তাছাড়াও রয়েছে যেমন ইনসুলিনের অভাবে হয়ে যায় ডায়াবেটিস, অগ্নাশয় গ্রন্থি থেকে যে ইনসুলিন ক্ষরিত হয়। তাছাড়াও আরও অনেক রোগ রয়েছে, যে এডিনোকার্টিগোট্রপিক হরমোন এসিটিএইচ, হ্যাঁ, এটার অধিক ক্ষরণে হয় কুশিং সিনড্রোম, আর অল্প ক্ষরণে হয় ওজন হ্রাস এবং রক্তের নিম্নচাপ। তারপর রয়েছে সোমাটোট্রপিন হরমোন, হ্যাঁ, এটার অধিক ক্ষরণে হয় জাইগোটেনিজম বা অধিকায়ত্ব, আর কম ক্ষরণে হয় বামনত্ব। তারপর রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অধিক ক্ষরণে হয় হাইপারথাইরয়েডিজম, আর কম ক্ষরণে হয় হাইপোথাইরয়েডিজম। তারপর রয়েছে জিটিএইচ, তার কাজটা এখানে নেই।
এই চার্টের মধ্যে দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে কোন হরমোনের কি কাজ, তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তা তোমরা দেখে নাও ভালো করে এখানে, এবং একটি স্ক্রিনশট নিয়ে সেগুলি পড়বে কিন্তু অবশ্যই। এখান থেকে খুব সুন্দরভাবে তোমরা আনসার করতে পারবে। আমি দেখাচ্ছি আরও, দেখো এই যে এখানেও রয়েছে, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। এটা অনেক বড় চার্ট, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য একটা নিউরন দেওয়া রয়েছে এবং পয়েন্টের নাম দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবে এই নিউরনের পয়েন্ট আউটগুলি করে ইয়ার টু আই পর্যন্ত কী কী নাম হবে এই পয়েন্টগুলোর। এইভাবেই শেষ হলো আমাদের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টার। নেক্সট দেখা হচ্ছে তোমাদের পরবর্তী চ্যাপ্টার রিপ্রোডাকশনে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।